হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আবার একবার ওয়েলকাম তোমাদের আবার একটা আমাদের ভিডিও, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের পার্ট 2 এ। জিমি ভ্যালেন্টাইন আমরা আগের দিন যেটুকু পড়েছিলাম তাতে দেখেছিলাম যে জিমি তার অস্ত্রগুলো তৈরি করে এনেছিল, অর্থাৎ অস্ত্র মিন্স সরঞ্জামগুলো, অর্থাৎ চুরি করার যে সরঞ্জামগুলো যে জায়গা থেকে সে তৈরি করেছিল, এবং সেইগুলো সে এক দৃষ্টিতে দেখছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার ঘরে যখন সে ফিরে এসেছিল সেই টুলসগুলোকে বের করে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এবং সেই টুলসগুলোর সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়েছিলাম। আজকে আমরা চলে তার পরবর্তী অংশ থেকে কন্টিনিউ করি। আমি বলেছিলাম যে জিমির পরনে কেবল এখন জেলের যে চিহ্ন সেটা হিসাবে কিন্তু শুধুমাত্র জিমির পরনের কোট বা স্যুটটুকু ছিল। এরপর জিমি কি করছে দেখো। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার অ্যান্ড থ্রু দ্য ক্যাফে। আধ ঘন্টার মধ্যেই জিমি ওই ক্যাফের মধ্য দিয়ে নিচে নেমে এলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস। এইবার জিমি কিন্তু বেশ একটা টেস্টফুল, বেশ রুচিসম্মত এবং ওয়েল ফিটিং, বেশ সুন্দর করে ফিট হয় এমন জামা কাপড় কিন্তু সে পরে এসছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুইট কেস ইন হিজ হ্যান্ড। এবার তার হাতে কি রয়েছে? ডাস্টেড অ্যান্ড ক্লিন, অর্থাৎ হালকা হালকা ধুলোর ছাপ রয়েছে কিন্তু পরিষ্কার করেছে এমন বোঝা যাচ্ছে, সেরকম একটা সুটকেস তার হাতে রয়েছে। এবার মাইক তখন জিজ্ঞেস করছে, গট এনিথিং অন? আস্কড মাইক ডোনাল্ড জেনিয়ালি, অর্থাৎ সহৃদয়ভাবে। জেনিয়ালি অর্থাৎ সহৃদয়ভাবে মাইক তখন আমাদের জিমিকে জিজ্ঞেস করছে, কোথাও কি কিছু যাচ্ছ নাকি, কোনো কাজ আছে? ঠিক আছে। এবার জিমি দেখো আবার সেই ওয়ার্ডেনকে যেমন উত্তর দিচ্ছ না, একইভাবে আমি সেট জিমি, আমি ইন পাজল টোন, মানে হতভম্ব হয়ে এমনভাবে বললো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কি বলছে আমি বুঝতে পারলাম না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফাজলড হুইট কোম্পানি। জিমি এবার একটা বড়সড় কোম্পানির নাম বলে বসলো। মানে মাইক বললো, আচ্ছা আবার কি নতুন করে কাজ শুরু করছো নাকি, মানে চুরি করতে যাচ্ছ নাকি? তখন জিমি বলছে, কে? আমি চুরি করবো? না 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 না, কি বলছো? আমি নতুন কাজ পেয়েছি, রিপ্রেজেন্টেটর হিসাবে একটা কাজ পেয়েছি, যেমন ধরো মেডিকেল রিপ্রেজেন্টেটর বা ওষুধের রিপ্রেজেন্টেটর যাদের হয় তাদের মতো জিমি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটর হিসেবে কাজ পেয়েছে, এবং সেই কোম্পানিটার নাম কি? নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফাজল হুইট কোম্পানি, অর্থাৎ একটা বিস্কিটের কোম্পানি রিপ্রেজেন্টেটর হিসাবে কাজ করতে চলেছে। জিমি এই কথাটা কিন্তু মাইককে বললো। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক সো মাচ। এই কথাটা মাইককে খুব আনন্দিত করলো। অ্যান্ড এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক আ স্টেটজা অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। হি নেভার টাচড হার ড্রিঙ্কস। এইবার দেখো জিমিকে সেইখানে সঙ্গে সঙ্গে কি পান করতে হলো? একটু দুধ পান করতে হলো এবং একটা স্টেটজা অর্থাৎ সোডা জাতীয় পানীয় পান করতে হলো, কারণ মাইক খুব খুশি হয়েছে যে জিমি পাল্টে গেছে, জিমি ভালো কাজ করতে যাচ্ছে। তাই জিমিকে বলে, এই নাও আমার তরফ থেকে তোমাকে এটা একটা প্রেজেন্ট দিলাম তোমাকে। হ্যাঁ, এবার জিমি কোনদিন জীবনে হার্ড ড্রিঙ্কস টাচ করেন, তাই সেই কারণে এটা তাকে পান করতে হবে। এরপর কি হচ্ছিল? এরপর কি দেখতে পাচ্ছি আমরা? আ উইক আফটার, এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এর মাঝখানে। এক সপ্তাহ পর কি ঘটনা ঘটছে দেখো। দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের এক সপ্তাহ রিলিজ হওয়ার পর, জিমি ভ্যালেন্টাইন 9762 এক সপ্তাহ রিলিজ হওয়ার পর, দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বাকলারি। সেখানে আবার একটা পরিষ্কার চুরির ঘটনা বা ডাকাতির ঘটনা ঘটে গেছে, ডান ইন রিচমন্ড। রিচমন্ড বলে একটা এলাকায় জিমি রিলিজ হওয়ার এক সপ্তাহ পরই আবার একটা পরিষ্কার চুরির ঘটনা ঘটে গেছে রিচমন্ড, ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড এরিয়াতে। উইথ নো ক্লু, সেখানে কিন্তু কোনো সূত্র ছিল না। টু দ্য অথরের কাছে, অর্থাৎ যারা এই জায়গায় চুরি করার পর যারা ইনভেস্টিগেশন এসেছে তাদের কাছে কিন্তু কোনো ক্লুই ছিল না। আ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। আর স্ক্যান্ট মানে হচ্ছে সামান্য, $800 মতো যেটা নিরাপদে পড়ে রয়েছে, অর্থাৎ যিনি আর ওটা প্রয়োজন হয়নি রেখে গেছে, মানে ওই ঈশ্বরের প্রসাদ স্বরূপ আর কি। হ্যাঁ, $800 রেখে গেছে, বাদ বাকি যা ছিল সব নিয়ে কেটে পড়েছে। বেশ। 2 উইকস আফটার দ্যাট, অর্থাৎ ওই ঘটনাটা ঘটার, অর্থাৎ রিচমন্ডে ঘটনাটা ঘটার 2 সপ্তাহ পর, a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500. মানে এই সপ্তাহটা ঘটনা যেটা ঘটলো তার 2 সপ্তাহ পর কি ঘটলো? লোগানস্পোর্ট এরিয়াতে আবার একটা বেশ পেটেন্টেড এবং বাগলার প্রুফ সেফ, অর্থাৎ লোকে যাদের মনে করছে এটা চোরা ভাঙতেই পারবে না এমন একটা সেফ, সেই সেফকে একেবারে পুরো মাখনের মতো খুলে চুরি করে নিয়ে চলে গেল আমাদের জিমি। অর্থাৎ যেটা লোকে ভাবে যে কেউ খুলতে পারবে না, সেটা কিন্তু জিমিই করে দেখাতে পারে। অর্থাৎ একেবারে সেফ, মানে বাগলার প্রুফ সেফ, বিখ্যাত বড় কোম্পানির সেফ, সেটাকেও একদম পুরো মাখনের মতো কেটে নিয়ে চুরি করে নিয়ে চলে গেল জিমি। এবং সেখান থেকে কত চুরি করলো? $1,500। এই অ্যামাউন্টগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। ওকে। সিকিউরিটি অ্যান্ড সিলভার আনটাচড, ওই সব অন্যান্য যে সমস্ত সোনা দানার উপটুকু ছিল ওগুলো একটাও নেয়নি জিমি। ওসব নেয় না। কেন নেয় না দেখো, একটু পরে আমরা পাবো। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট ইন রোগো
ক্যাচার্স। এইবার এই ঘটনাটা কিন্তু যারা রঘু ক্যাচার্স অর্থাৎ যারা চোর ডাকাত ধরে, মানে অ্যাকচুয়ালি পুলিশদের মনে কিন্তু বেশ ইন্টারেস্টটা বাড়িয়ে তুললো যে হ্যাঁ প্রথমে একটা ঘটনা ঘটলো তো মানা যাচ্ছিল একটা বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, বাট পরপর ঘটনাগুলো ঘটছে, এরপর কিন্তু পুলিশরা তো আগ্রহী হয়ে পড়বি যে কি ব্যাপার, এটা তাহলে একটা সিরিজে ঘটছে, এটা কে বা কারা ঘটাচ্ছে এটা নিয়ে তাদের ভাবাবি। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its cater an eruption of bank notes amounting to $5,000. এরপর কি হলো না জেফারসন সিটিতে একটা সিন্ধুক নিজে যে অ্যাক্টিভ হয়ে গেল এবং কি করলো না $5,000 $5,000 ছড়িয়ে দিল। এবার কথা হচ্ছে একটা সিন্ধুক কি নিজে নিজে অ্যাক্টিভ হতে পারে? পারে না। তার মানে অ্যাকচুয়ালি লেখক তার লেখনী স্টাইলের দ্বারা এটা বোঝাতে চাইছেন যে সিন্ধুক নয়, জিমি অ্যাক্টিভ হয়েছে। জিমি আবার $15,000 চুরি করেছে একটা পুরাতন সিন্ধুক থেকে। তাহলে ভেবে দেখো, প্রথমে মাত্র $800 ছেড়ে গেল, তারপরে $1500 চুরি করলো, তারপরে এখন এবার কত $10,000, একেবারে $5,000, প্রায় $5,000 কিন্তু চুরি করে ফেললো। The losses were now high enough. এইবার যে লসটা হয়েছে সেটা এখন যথেষ্টই বেশি পরিমাণ হয়েছে কিসের জন্য? To bring the matter up into Ben Price's class of work. অর্থাৎ এই কাজটা এখন বেন প্রাইস যে লেভেলের কাজের জন্য তাকে ডাকা হয় সেই লেভেলে পৌঁছেছে। দেখো বেন প্রাইস ছোটখাটো কেসগুলোতে যায় না, বেন প্রাইস যখন কেস গুরুতর আকার ধারণ করে অর্থাৎ বড়সড় কোনো ঘটনা ঘটে যায় তখনই কিন্তু বেন প্রাইস সেই কাজে নামে। তার মানে এখন কিন্তু চুরির যে অ্যামাউন্ট টাকা পয়সা অ্যামাউন্টটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছেছে, তাই এইবার বেন প্রাইসকে ডাকার প্রয়োজনীয়তা পড়েছে। তাই বেন প্রাইসের লেভেল অফ ওয়ার্কে কিন্তু পৌঁছেছে এই চুরির ঘটনাটা। বেশ, বাই কম্পেয়ারিং নোটস a remarkable similarity in the method of burglaries was noticed. অর্থাৎ এই যে চুরির ঘটনাগুলো ঘটেছে সেই যে চুরির পদ্ধতি তার মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে, ঠিক আছে? বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সেন্স অফ দ্য রবারিজ। বেন প্রাইস যে যে জায়গায় চুরির ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকে গিয়ে একবার করে পর্যবেক্ষণ করলো। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে শোনা গেল এই কথাটা বলতে। অর্থাৎ বেন প্রাইস এই সমস্ত ঘটনাগুলো দেখার পর একটা মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন? দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এটা ওই ড্যান্ডি অর্থাৎ শৌখিন জিমি ভ্যালেন্টাইনি অটোগ্রাফ। অটোগ্রাফ মানে কাজ, এখানে জিমির কাজটাকে তার অটোগ্রাফ বলা হচ্ছে। তাহলে এটা জিমি ছাড়া আর কেউ হতে পারে না, বেন প্রাইস ভালো করেই জানে। কেন জানি? হি ইজ রিজিউমড বিজনেস, জিমি তার কাজ আবার শুরু করেছে। লুক এট দ্যাট কম্বিনেশন অফ, ওই যে সিন্ধুকের যে কম্বিনেশন অর্থাৎ যেটাতে কভার ঘুরালে খুলবে, মানে একটা নির্দিষ্ট পাসপোর্ট সেট করা হয়, দেখবে অনেক সময় ভিআইপিতে থেকে থাকে, হ্যাঁ মানে ট্রলি ব্যাগগুলোতে থেকে থাকে একটা পাসপোর্ট, সেটাকে বলে কম্বিনেশন লক। তো সিন্ধুকে এরকম কম্বিনেশন লক থাকে। তখন আমাদের বেন প্রাইস বলছে লুক এট দ্যাট কম্বিনেশন লক, ওই কম্বিনেশন লকটার দিকে একবার তাকাও। জাম্পড আউট, ওটাকে একবারে ঝাঁকুনি দিয়ে টেনে বের করে আনা হয়েছে। অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, ঠিক ততটাই সহজভাবে তুলে আনা হয়েছে যেমন ভাবে ওয়েট ওয়েদার বা ভিজে আবহাওয়াতে মূলো তোলা যতটা সোজা। অর্থাৎ ভিজে মাটি থেকে মূলো যেমন একবারে এক টানে উপরে ফেলা যায় খুব সহজেই, দেখো ওইখান থেকে কম্বিনেশন লকটা কিন্তু খোলার চেষ্টা করেনি, কম্বিনেশন নীল করে করে একবারে পুরো লকটাকে টেনে বের করে এনেছে। হি ইজ গট দ্য অনলি ক্লাম্পস দ্যাট ক্যান ডু ইট। অর্থাৎ হি বলতে এখানে জিমি, জিমির কাছেই একমাত্র সেই সারাসি আছে যেটা এই কাজটা করতে পারে। মানে এই এলাকায় যাদের চোর আছে তাদের কারো কাছে এমন যন্ত্র নাই যে এই কম্বিনেশন লকটা একবারে তুলে ফেলে আনতে পারে, একমাত্র জিমির কাছে এই যন্ত্রটা আছে। এটা বেন প্রাইস খুব ভালো করেই জানে। দ্যাট ক্যান ডু ইট। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার ওয়ার পাঞ্চড আউট। লক্ষ্য করো ওই যে টাম্বলার বা খিলগুলো কত পরিষ্কারভাবে বের করে আনা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমিকে কখনোই একটার বেশি ড্রিল করতে হয় না, মানে জিমি এত শৌখিন ভাবে কাজ করতে পারে, মাত্র ড্রিল করে একটা ফুটো করে করে সব টেনে টেনে খুলে ফেলতে পারে। মানে এতটাই দক্ষ লেভেলের, এতটাই মাস্টার ক্লাস চোর সে যাকে বলা যায়। মানে চোরদের ক্ষেত্রে সুপ্রিম চোর হলো জিমি। মানে ইফ বাগলারি ইজ অ্যান আর্ট দেন জিমি ইজ অ্যান পারফেক্ট আর্টিস্ট। তাহলে যদি চুরি একটা আর্ট হয়, জিমি কিন্তু একজন যথোপযুক্ত একজন সেই আর্টিস্ট, যার পক্ষে একমাত্র এই কাজটা করা সম্ভব, অন্য কারোর দ্বারা কিন্তু এতটা সূক্ষ্মভাবে করা সম্ভব বা পসিবল নয়। বেশ, ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। এবার বেন প্রাইস তখন কি বলছে? হ্যাঁ আমার মনে হয় মিস্টার ভ্যালেন্টাইনকে আমার এবার দরকার হয়েছে, মানে আবার ওকে ধরতে হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। পরবর্তী কাজটা তিনি হয়তো খুব সহজেই করবেন এবং তিনি যাতে খুব সহজে না করতে পারেন সেই রকম ক্লিমেন্সি ফুলিশনেস অর্থাৎ সেই রকম ক্ষমাশীলতা বোকামির কাজ আমি করবো না। মানে এইবার যখন আমি তাকে ধরেছিলাম তার সাজার ব্যবস্থা ঠিকঠাক করতে পারিনি, এইবার আমার একটু ভুল হয়েছিল, পরের বার আমি এটা নিশ্চিত করবো যেন এইরকম ভুল আমার না হয়, অর্থাৎ জিমি যেন জেল থেকে ছাড়াই না পায় এমন মামলায় ওকে ফাঁসাবো, এমন ভাবে ওকে জেলে ভরবো। অর্থাৎ বেন প্রাইস বলল জিমি তুমি এই যাত্রায় ছাড়া পেয়ে গেছো, কিন্তু পরের বার তোমাকে আমি আর ক্ষমা করছি না, এমন ভাবে তোমাকে ফাঁসাবো যেন তুমি আর
ক্ষমা করার যোগ্যই না থাকে। বেশ, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস কিন্তু জিমির সমস্ত হ্যাবিট বা অভ্যাস জানতো। তাহলে এইবার বেন প্রাইসের মুখ থেকে বা বেন প্রাইসের মাধ্যমে আমরা কিন্তু জিমির কতগুলো ভালো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো পাবো। দেখো কি বলা হচ্ছে, দেখো হি হ্যাড লার্নড, বেন প্রাইস এটা জেনেছেন, learned them while working off the Springfield case। যখন তিনি স্প্রিংফিল্ড অর্থাৎ যে কারণে প্রথমবার জিমিকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ওয়ার্ডেন বলেছিল, সেই স্প্রিংফিল্ড কেসের তদন্ত করার সময় জিমির কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো বেন প্রাইস খুব ভালো করে বুঝতে পেরেছেন। যে কারণে দেখো এইগুলোকে তদন্ত করার সময় বেন প্রাইস এক চান্সে দেখি বলে দিচ্ছে এটা জিমির কাজ ছাড়া কারো কোনো কাজই নয়। কেন তিনি এত শিওর হচ্ছেন? কারণ স্প্রিংফিল্ডে ইনভেস্টিগেশন যখন তিনি করেছিলেন এই জিনিসগুলো সেখানেও ঘটেছিল, অর্থাৎ তিনি আগেই দেখেছেন, এবং যেহেতু জিমি কাজটা করেছিল তাহলে এটাও সেই জিমিরই অটোগ্রাফ হবে, তাছাড়া অন্য কারণ নয়। বেশ, লং জাম্পস। জিমির কয়েকটা বৈশিষ্ট্য দেখো, জিমি কিন্তু খুব লম্বা জাম্প করতে পারে, যেটা চোরদের একটা ভীষণ বড় পজিটিভ পয়েন্ট। চুরি করার পর বাই এনি চান্স যদি সেই জায়গায় পুলিশ এসে যায়, চোর যদি খুব দক্ষ দৌড়বিদ হয় এবং খুব দূরে লাফাতে পারে, সে কিন্তু দ্রুত পুলিশের হাত থেকে পালিয়ে যেতে পারে। কুইক গেটার, সে খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যায়। নো কনফেডারেটস, এইটা হচ্ছে জিনিস সব থেকে বড় একটা পজিটিভ পয়েন্ট। নো কনফেডারেটস মানে আমরা বলতে পারি কোনো প্রকার কোনো সাক্ষী প্রমাণ বা কোনো সঙ্গী কিন্তু সঙ্গে রাখে না, অর্থাৎ জিমি যেখানেই চুরি করে সবটা নিজে করে। অ্যান্ড আ টেস্ট অফ গুড সোসাইটি, এবং তার কিন্তু উচ্চ সমাজের প্রতি একটা বেশ মেলামেশা আছে, আমরা দেখেছি। কিন্তু সেই কারণেই জিমির মধ্যে ওই সমস্ত ওয়ার্ডেনের দেওয়া সিগারেট টিগারেট তিনি ছিঁড়ে ফেলে দিচ্ছেন, জেল থেকে বেরিয়ে কিন্তু ব্রয়েল চিকেন খেতে যাচ্ছেন, মানে একটা বেশ তার রসনাই বলো বা তার রুচিবোধ সবটাই কিন্তু আপার ক্লাস সোসাইটি, এবং তার ঘোরাফেরাও কিন্তু আপার ক্লাস সোসাইটির সঙ্গে। These ways had helped Mr. Valentine to become noted as a successful dozer of retribution। অর্থাৎ এই জিনিসগুলোই কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে পরিচিত করেছে একজন সাকসেসফুল ডজার বা এড়িয়ে চলার মতো ব্যক্তি হিসাবে, যিনি কি করেন, যেই সমস্ত রিট্রিবিউশন বা শাস্তিগুলোকে খুব সহজেই এড়িয়ে যেতে পারেন। কিসের জন্য? কারণ জিমির মধ্যে খুব দ্রুত পালিয়ে যাওয়ার ক্ষমতা আছে, কাজে সে কাউকে সঙ্গী নেয় না, উচ্চ বর্গের সমাজের সঙ্গে তার মেলামেশা আছে, তাই খুব সহজেই কিন্তু জিমি এই পুলিশের নাগাল থেকে এড়িয়ে যেতে পারে। এইবার দেখো জিমি সঙ্গে কিন্তু কাউকে নেয় না, জিমি কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়ে না। একজন চোর, যে দক্ষ চোর, সে যদি অন্য কাউকে নেয়, হয়তো সে দক্ষ, সে পালাতে পারলো, কিন্তু দেখা যাবে তার যে সঙ্গী সে ততটা দক্ষ না হওয়াতে পুলিশের ধরা পড়ে গেল, তাই কিন্তু সমস্ত ঘটনা ফাঁস হয়ে যেতে পারে, এবং তখন জিমি কিন্তু আবার ধরা পড়ে কিন্তু। তাই জিমি কিন্তু কারোর উপর ভরসা করে না। এই কারণেই মনে করে দেখো যখন সেকেন্ডবার চুরিটা করেছিল তখন কিন্তু সোনা দানার উপরে হাত দেয়নি, কারণ জিমি জানে এইগুলো নিয়ে সে ক্যাশ করতে পারবে না, এগুলো বাইরে কাউকে কোনো জায়গা থেকে বিচতে হবে, এবং যে জায়গায় বিচতে যাবে সেখানে গিয়ে তাহলে আবার তাকে আরেকজন ব্যক্তির উপর ভরসা করতে হবে। জিমি কারোর উপর ভরসা করে না, কোনো জায়গায় প্রমাণ ছেড়ে যেতে চায় না জিমি, এটাই হলো জিমির স্পেশালিটি। বেশ, এরপর কি হচ্ছে দেখো, it was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman and other people with burglar-proof safe felt more ease। এবার চারিদিকে এই ঘটনাটা ছড়িয়ে পড়লো বা এই কথাটা ছড়িয়ে পড়লো যে বেন প্রাইস এই ইলিউসিভ অর্থাৎ এই ধূর্ত বা চতুর চোরকে ধরার দায়িত্ব নিয়েছে, এবং যখন লোকে জানতে পারলো বেন প্রাইস এই দায়িত্ব নিয়েছে, তখন যাদের এই সমস্ত সেফ রয়েছে অর্থাৎ সিন্ধুক রয়েছে তারা অনেক বেশি নিশ্চিত হলো যে যাক বাবা, এতদিনে একটা যেমন চোর তার তেমন যথাযোগ্য ইনভেস্টিগেটর বেন প্রাইস মাঠে নেমেছে। তাই বেন প্রাইস মাঠে নেমেছে মানে লোকজন একটু নিশ্চিত হলো যে হ্যাঁ ঠিক আছে, এইবার হয়তো ওই বেটা ধূর্ত চোর ধরা পড়বে। তাহলে এতদূর পর্যন্ত এইখান পর্যন্ত আমরা দেখতে পেলাম যে বেন প্রাইসের সঙ্গে পরিচিতি করলো, বেন প্রাইস কিভাবে আমাদের জিমিকে চেনে। এরপর কি হচ্ছে, ঘটনা কোন দিকে গড়াচ্ছে দেখো। ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলায়, জিমি ভ্যালেন্টাইন and his suitcase climbed out of the mail hack। একদিন বিকেল বেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস চড়ে বসলো একটা ঘোড়ার ওপর। এবার সুটকেস চড়ে বসলো মানে জিমি তার সুটকেসটাকে নিয়ে ঘোড়ার ওপর উঠলো। ইন এলমোর শহরে, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arakansas। এবার কিন্তু জিমি ঘোড়ায় চেপে এসে পৌঁছালো এলমোর শহরে। এই শহরটা একটা ছোট্ট শহর যেটা 5 মাইল দূরে অবস্থিত, যেখানে জিমি অবস্থান করছিল এর আগে, সেখান থেকে 5 মাইল দূরে অবস্থিত রেল রোডের কাছে, এবং ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরাকানসের অন্তর্গত। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং senior just home from college, went down the broad sidewalk towards the hotel। এরপর জিমি কি করলো, ঘোড়া থেকে নামলো, এবং ঘোড়া থেকে নামার পর তাকে দেখে মনে হচ্ছিল যে ইয়ং অ্যাথলেটিক, বেশ সেজে বুঝে, দেখো আমরা বরাবরই দেখেছিলাম জিমির টেস্ট খুব ভালো, মানে রুচি খুব ভালো, কিন্তু তাই পোশাক আশাকও তার মানে ড্রেসিং সেন্সটাও কিন্তু যথেষ্ট উন্নত।
তাই সে যখন ঘোড়া থেকে নামছে তাকে দেখে মনে হচ্ছে বেশ একজন ইংলিশ অ্যাথলেটিক নামছে ঘোড়া থেকে, মানে অ্যারিস্টোক্রেটিক পার্সন ঘোড়া থেকে নামছে। এবং রাস্তার যে ব্রড ওয়াকওয়ে অর্থাৎ ফুটপাথ ছিল সেটা দিয়ে জিমি কিন্তু গট 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 করে একদম বাবুর মতো হেঁটে যাচ্ছে। একদম জিমিকে দেখে মনে হচ্ছিল একজন প্রচন্ড অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির কোনো রিচ পার্সন যেন এগিয়ে আসছে। আসলে সে একটা চোর, বাট তার আদব কায়দা ধ্যান ধারণা কিন্তু সব সময় ধনী ব্যক্তিদের মতোই ছিল, আদব কায়দা চাল চলন সমস্ত কিছু। এরপরই ঘটছে এবং মনে রাখবো যিনি কিন্তু ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছিল হোটেলের দিকে। এইবার আসছে আমাদের গল্পের সেই প্লট টুইস্টের জায়গা, প্রথমবারের টুইস্ট। যিনি কিন্তু চুরি করার পর রেল রোড ছেড়ে চলে এলো এলমোর শহরে। এইখানেই ঘটছে ফ্রম দ্য আনরোম্যান্টিক জিমি থেকে কিন্তু ট্রান্সফরমেশন টুয়ার্ডস দ্য রোম্যান্টিক জিমি। এতক্ষণ পর্যন্ত জিমিকে আমরা দেখেছিলাম একজন আনরোম্যান্টিক পার্সন হিসাবে, এই প্রথমবার জিমির কিছু পরিবর্তন আসতে চলেছে বিকজ অফ আ লেডি, একজন মহিলা। প্রত্যেকের জীবনে বলা হয় না যে একজন সফল পুরুষের পিছনে একজন মহিলার হাত থাকে, জিমির পিছনেও হয়তোবা একজন মহিলার হাত থাকবে, হয়তোবা নয় নিশ্চিতভাবেই একজন মহিলার হাত থাকবে। এবং কিভাবে এই পরিবর্তন ঘটতে চলেছে দেখা যাক। অনেকটা সিনেম্যাটিক ভাবে দেখো এন্ট্রি করতে চলেছে একজন মহিলা। কি হচ্ছে, আ ইয়ং লেডি, একটা যুবতী মহিলা ক্রস দ্য স্ট্রিট, রাস্তাটা পার করে যাচ্ছে। ধরে নাও আমাদের জিমি এই বরাবর হেঁটে আসছে এবং উল্টো দিক থেকে একজন মহিলা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এই দিক। পাস দ্য স্ট্রিট পাস্ট হিম, জিমিকে সে পাস করে গেল। অ্যাট দ্য কর্নার, কোণেতে, ধরে নাও একটা রাস্তা, এইখানে জিমি একটা অ্যাঙ্গেল ছিল, জিমি এই দিক দিয়ে প্রবেশ করছে এইভাবে, এবার এই দিক থেকে তখন একজন মহিলা যাচ্ছে, অর্থাৎ দুজন কিন্তু মুখোমুখি। সেই অনেকটা সিনেমার মতো ব্যাপারটা লাগছে না? মানে নায়ক এবং নায়িকা কিন্তু প্রথমবার মুখোমুখি এলো এবং প্রথম দেখাতেই হয়তোবা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। জিমির মনে এবার নতুন আবেগ জাগবে। সেদিনের আনরোম্যান্টিক জিমি আজকে রোম্যান্টিক লাভার জিমি হয়ে উঠবে। দেখো কি হচ্ছে না, যেই কোণ দিয়ে পেরিয়ে গেল ওই মহিলা একে অপরকে ক্রস করে, এবং মহিলাটি কোথায় চলে যাচ্ছে, এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। এলমোর ব্যাংক বলে লেখা রয়েছে একটা জায়গায়, সেই ব্যাংকে প্রবেশ করছে ওই মেয়েটি, অর্থাৎ মেয়েটি জিমিকে ক্রস করে প্রবেশ করে গেল এলমোর ব্যাংকে। এরপর কি হচ্ছে দেখি। জিমি ভ্যালেন্টাইন looked into her eyes. জিমি ভ্যালেন্টাইন তার অর্থাৎ মেয়েটির চোখের দিকে তাকালো। forgot what he was, ভুলে গেল আমি কি ছিলাম। এক লহমায় জিমি যেন নিজেকে হারিয়ে ফেললো। ওই মেয়েটির চোখে জিমি কি অদ্ভুত অপরূপ দৃশ্য দেখেছে তা আমরা কেউই জানি না। জিমি এক লহমায় তার সেই আনরোম্যান্টিক নেচার থেকে হারিয়ে গেল। জিমি মনে হলো যেন আমি সব হারিয়ে ফেলেছি, সবকিছু আমার হারিয়ে গেছে। forgot what he was, ভুলে গেল সে কি ছিল। and became another man, এবং পরিণত হয়ে গেল আর একটা অন্য মানুষে। she lowered her eyes, মেয়েটি তার চোখটা নামিয়ে নিল। and colored slightly, এবং হালকা করে একটু ব্লাশ করলো। মানে মেয়েটিও বুঝতে পারলো জিমি আমার দিকে তাকাচ্ছে। দেখে মেয়েটি আসছে, মেয়েটি আস্তে আস্তে জিমির সঙ্গে হঠাৎ করে তার চোখাচোখি হয়ে গেছে। তারা হয়তো কেউ চায়নি, কিন্তু চোখাচোখি হয়ে গেছে। এবং যখন চোখাচোখি হয়েছে জিমি একেবারে হাঁ করে তাকিয়েছিল। জিমি যেন বুঝতেই পারছিল না আমি কিভাবে চোখ ফেরাবো। জিমি এইভাবে তাকিয়ে থেকে এক মুহূর্তের জন্য সব ভুলে গেছিল যে সে কে, সে জিমি, সে একজন আনরোম্যান্টিক পার্সন, সে একজন চোর, চুরি করা তার উদ্দেশ্য, প্রেমে সে পড়তে পারে না, এই কথা সে ভুলে গেছিল। এক মুহূর্তের জন্য জিমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। আর মেয়েটিও জিমির দিকে কিভাবে চোখ আটকে গেছিল আমরা কেউ জানি না। কিছুক্ষণের মধ্যে মেয়েটি আবার চোখটি নামিয়ে নিল এবং হালকা করে একটু সে ব্লাশ করলো, অর্থাৎ মেয়েটি একটু লজ্জা পেল। বেশ, এরপর কি হলো দেখি। young men of Jimmy's style and looks were scaring Elmo. জিমির মতো এরকম একজন ইয়ং ম্যান, যুবক মানুষ, এবং বেশ এরকম সুন্দর ড্রেসিং সেন্স ওয়ালা, স্টাইল ওয়ালা ছেলেপুলে কিন্তু এই এলমোর শহরে অপ্রতুল, অর্থাৎ খুব একটা দেখা যায় না। তার মানে জিমি যে মেয়েটির চোখের দিকে হারিয়ে গেছিল শুধু তা নয়, মেয়েটিও হয়তো সামহাও জিমিকে দেখে একটু ভালো লেগেছিল, তাই তার চোখটাও হয়তো একটু হলেও আটকে গেছিল। এবার নর্মালি কি না দেখবে মেয়েরা অতটা রিয়াক্ট করতে চায় না, ছেলেরা যতটা বেশি রিয়াক্ট করে ফেলে। তাই সে একটু নিজেকে লুকিয়ে নিল এবং সেই জায়গা থেকে চলে গেল। জিমি কলার্ড আ বয়, জিমি এবার কি হলো, গিয়ে একটা ছেলেকে খপ করে ধরল। দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, যে কি করছিল ওই ব্যাংকের যে সিঁড়ি সেখানে ঘোরাফেরা করছিল। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার অ্যান্ড বিগেন টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন। যেন মনে হচ্ছিল ওই ছেলেটা ওখানকার স্টক হোল্ডার, অর্থাৎ জিমির জন্য স্টক হোল্ডার, অর্থাৎ জিমি কিন্তু এর কাছ থেকে অনেক ইনফরমেশন বের করবে, সেই কারণে ছেলেটিকে স্টক হোল্ডার বলা হবে। তো জিমি কি করলো, গেল গিয়ে এবার ছেলেটির কাছ থেকে প্রথমে একটা শহরটার সম্বন্ধে জানতে লাগলো।
ফিডিং হিম ডাইমস, তাকে একটা করে টাকা দিতে লাগলো আর তার কাছ থেকে বিভিন্ন তথ্য আদায় করতে লাগলো। কারণ জিমি খুব ভালো করে জানে এই যুগে কেউ ফ্রিতে কোনো কাজ করে না, কাউকে কেউ একটু কিছু টাকা পয়সা দিলে সে আরো বেশি বেশি করে তথ্য বলে। তো প্রথমে জানতে হলে এই শহরটা কেমন, কোথায় কি হয় না হয় একটু জানতে চাইলো। এবার এই সমস্ত প্রশ্ন যখন করছে তাকে একটা একটা করে টাকাও দিচ্ছে, সঙ্গে করে মুদ্রা দিচ্ছে, মানে কয়েন আর কি। ওকে, অ্যাট ইন্টারভেলস, মাঝে মাঝে। বাই অ্যান্ড বাই, মানে কথায় কথায় দ্য ইয়ং লেডি কেম আউট। ততক্ষণে ওই ব্যাংকের ভেতর ঢুকেছিল ইয়ং লেডি, সে আবার বেরিয়ে এলো। তাহলে ভেবে দেখো, জেমি তো অ্যাট্রাক্টেড হয়ে গেছে, সে কি কাজে এসেছিল সে ভুলে গেছে। সে কিন্তু ওই মেয়েটিকে ফলো করে গিয়ে ব্যাংকের সিটিতে বসে গল্প করছিল ছেলেটির সঙ্গে, এই শহরটার সম্বন্ধে। অ্যাকচুয়ালি কি সত্যি গল্প করছিল না, হয়তো বা মেয়েটার জন্যই ওয়েট করছিল, যেটা হয়তো বা আমাদের বয়সে বা তোমাদের বয়সে ছেলে মেয়েরা কিন্তু অ্যাকচুয়ালি এটাই করে থাকে। মানে যাকে আমাদের হয়তো একটু ভালো লেগে থাকে, তাদের জন্য আমরা কিন্তু একটু এদিক ওদিক ইতস্তত কি করে তার কাছে আসা যায়, তার চারপাশে থাকা যায়, এটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করি। অর্থাৎ জিমিও কিন্তু সেই চেষ্টাই করলো। জিমি কিন্তু সিঁড়ি থেকে বসেছিল বেসিক্যালি ছেলেটার কাছে সঙ্গে গল্প করার জন্য নয়, আসল উদ্দেশ্য ছিল মেয়েটির সঙ্গে আবার একবার সাক্ষাৎ হওয়া, কি করে এক পলকের জন্য তাকে আরো একবার দেখা যায়। বেশ, এরপর কি হচ্ছে দেখি। এরপর কি হলো না, মেয়েটা কি করছে না, কেম আউট লুকিং রয়্যালি আনকনসিয়াস। রাজকীয় ভাবে তাকে দেখে অসচেতন মনে হচ্ছিল। এই যে বললাম যেটা মেয়েরা করে থাকে, মেয়েরাও কিন্তু ঠিক ততটাই অ্যাট্রাকশন নিয়ে তাকায় ছেলেদের দিকে যতটা ছেলেরা তাকায়, কিন্তু ছেলেদের প্রকাশভঙ্গি একটু বেশি, মেয়েদের প্রকাশভঙ্গি একটু কম। মেয়েরা একটু কম প্রকাশ করে। তাই আমাদের ওই লেডি হয়তো বা জিমিকে দেখে ইমপ্রেস হয়েছিল, কিন্তু তিনি সেটা প্রকাশ করতে চাইছিলেন না। প্রথম দেখাতে যদি সবকিছু প্রকাশ করে দিই তাহলে তো লোকটি পেয়ে বসবে। তাই কিছুটা অসচেতন, আমি আপনাকে দেখিনি এমন একটা ভাব নিয়ে মেয়েটা সিঁড়ি দিয়ে নেমে গেল। of the young man with the suitcase and went her way, এবং তার পথ ধরে চলে গেল। মানে কিছুটা ইগনোর করে মানে দেখানো, লোক দেখানো যে আমি ইগনোর করছি, কিন্তু মনে মনে কিন্তু ইগনোর করছে না, কিন্তু তবু দেখানোর চেষ্টা করছে যে না আপনার প্রতি অতটা ইন্টারেস্ট নাই। বেশ, এরপর কি হচ্ছে দেখি। এবার আমাদের যে জিমি কি করছে না, ছেলেটিকে কথা বলছে, বলছে ইজ নট দ্যাট ইয়ং লেডি মিস পলি সিমসন? আচ্ছা, ওই ইয়ং লেডিটার নাম পলি সিমসন না? আস্কড জিমি। জিমি জিজ্ঞেস করলো উইথ সাসপিসিয়াস গাইল, মানে সন্দেহজনক ছলনার সঙ্গে। দেখো, জিমি কিন্তু আদৌ তার নাম জানে না। এটাই হচ্ছে ট্যাকটিস্ট। অধিকাংশ ছেলেরা কিন্তু এটাই করে থাকে। কি হয় না, প্রথমে একটা ভুল নাম বলে মেয়েটিকে, এবং আচ্ছা আপনার নাম কি, এটা তার মাধ্যমে কিন্তু সে খুব ভালো করেই জানে মেয়েটার নাম ওটা নয়, সে মেয়েটির নামটি কিন্তু মেয়েটার কাছ থেকে জানতে চায়। তাহলে এখানেও কিন্তু যেহেতু ডাইরেক্টলি মেয়েটার সঙ্গে কথা বলতে পারছে না, ছেলেটির সঙ্গে কথা বলে বলছে আচ্ছা ওটা পলি সিমসন নয়, মানে জিমি র্যান্ডমলি মনে একটা নাম এলো তো বলে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তার ছলনা, আসল নামটা জানতে চাইছে সে। No, said the boy. ছেলেটি বলল না 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 না, she is Annabel Adams. তাহলে মেয়েটির নাম কি পেলাম, আমাদের গল্পে হিরোইনের নাম কি পেলাম, Annabel Adams. Her pa means her father owns this bank, এই ব্যাংকের মালিক। Now this is called the situational irony. ভেবে দেখো, যে যিনি ব্যাংকে ডাকাতি করে সে কিনা শেষে প্রেমে পড়লো কার গো, একটা ব্যাংকের মালিকের মেয়ে। বোঝো কাণ্ড। যে ডাকাতি করে ব্যাংকে সে প্রেমে পড়ছে ব্যাংক মালিকের মেয়ে। কি অসাধারণ একটা সিচুয়েশনাল আইরনি না? মানে জিমি যেটা চুরি করার জায়গা, সেই জায়গাতেই সে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। এইবার সৃষ্টি হলো ধর্ম সংকট জিমির জন্য। এইবার কি হচ্ছে দেখি। হোয়াট উড ইউ কাম টু এলমোর ফর? আচ্ছা, আপনি এলমোর কিছুর জন্য এসেছেন। ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেইন? আচ্ছা, আপনার হাতে কি ওটা সোনার ঘড়ি রয়েছে? ছেলেটা কিন্তু জিমির হাতে একটা সোনার ঘড়ি ছিল, হ্যাঁ, সেইটাকে লক্ষ্য করছে। আচ্ছা, আপনার হাতে কি সোনার ঘড়ি? বেশ। আই এম গোয়িং টু গেট আ বুলডগ, গট এনি মোর টাইমস? আচ্ছা, আমি না একটা বুলডগ কিনবো, আমাকে কিছু টাইম দেবেন? ছেলেটা দেখো পয়সা পেয়ে ওর আবার লোভ জেগে গিয়েছে। মানে জিমির হাতে যেই থেকে সোনার ঘড়ি, তার মানে বুঝেছে বেশ ধনবান লোক। সঙ্গে সঙ্গে বলছে যে আচ্ছা আমাকে আরো কিছু টাইমস মানে মুদ্রা দেবেন, আমি একটা বুলডগ কিনতাম। মানে সবাই কিন্তু যে যার ধান্দায় আছে। জিমি ধান্দায় আছে মেয়েটির ইমপ্রেশন পাওয়ার জন্য, মানে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, মেয়েটির নাম জানার জন্য। ছেলেটির ধান্দায় আছে জিমির কাছ থেকে টাকাগুলো বের করে নেওয়া। মানে ছেলেটির কিন্তু এটা ধান্দা, যাতে করে সেটা বুলডগ কিনতে পারে। যে যার নিজস্ব ধান্দায় কিন্তু চলছে। বেশ, এরপর কি হচ্ছে দেখুন। Jimmy went to the Planters Hotel, registered as Ralph D. Spencer. জিমি এইবার ওখানে যে হোটেলটার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তার নাম কি, প্লান্টার্স। সেই প্লান্টার্স হোটেলে গেল, বাট জিমি কিন্তু আর নিজের নাম জিমি ভ্যালেন্টাইন বলে লিখছে না। এইবার কিন্তু সে তার ছদ্ম নাম নিচ্ছে, র্যালফ ডি স্পেন্সার। তাহলে দেখো, জিমি কিন্তু আর জিমি নাই। এইবার থেকে আমরা কিন্তু ওকে আমরা র্যালফ ডি স্পেন্সার নামেই কিন্তু ডাকবো, আর জিমি বলবো না। এখন থেকে মুছে গেল জিমি নাম, এইবার আমরা পেলাম র্যালফ ডি স্পেন্সার। বেশ, অ্যান্ড এনগেজড আ রুম, এবং একটা রুম বুক করলো। হি লিন্ড, সে ঝুঁকলো, অন দ্য ডেস্কের উপর, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ক্লার্কের কাছে তার যে সই সাবুত করা সমস্ত কিছু কাজগুলো করল। He said he had come to Elmore
টু লুক ফর আ লোকেশন টু গো ইনটু বিজনেস। এবার ক্লার্ককে বললো যে আমি এলমোর শহরে এসেছি, অর্থাৎ আমাদের র্যালফ ক্লার্ককে তখন কি বলছে, আমি এই এলমোর শহরে এসেছি একটু বিজনেস করার জন্য। ওকে, হাউ ওয়াজ দ্য শু বিজনেস? আচ্ছা, এই শহরে জুতোর ব্যবসাটা কেমন চলে গো? ওকে, নাও ইন দ্য টাউন, মানে এই বর্তমান শহরে জুতোর ব্যবসাটা কেমন চলবে? দেখো, একটা নতুন জায়গায় এসেছে তো, সেই জায়গায় বাজার বুঝতে গেলে লোকাল লোকেদের সঙ্গে একটু পরিচিত হতে হয়। তো জিমি ওই হোটেলের যিনি ক্লার্ক ছিলেন তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি এই শহরে একটু ব্যবসা করতে এসেছি, তো জুতোর ব্যবসা বর্তমানে এই শহরে কেমন চলছে, আপনি কি আমাকে একটু বলে সহায়তা করতে পারবেন? হি হ্যাড থট অফ শু বিজনেস। আমাদের রাল্ফ স্পেন্সার কি ভেবেছিল না, সে জুতোর ব্যবসা করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? আচ্ছা, এখানে কি খোলা যাবে দোকান, মানে জুতোর দোকান খোলা যাবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড। ক্লার্ক মুগ্ধ হয়ে গেছিল বাই দ্য ক্লথস, ওই সমস্ত পোশাকের দ্বারা, অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির আচার আচরণে। দেখো, আমি বলেছিলাম জিমি কিন্তু বড্ড একদম টিপ অ্যান্ড টপ মানুষ। পোশাক আশাক আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম এলমোর শহরে এসে একজন লেডি অ্যানাবেল একদম ইমপ্রেসড হয়ে গেছে, তার মানে ক্লার্ক তো ইমপ্রেসড হবেই হবে। জিমির পোশাক পরিচ্ছদ কিন্তু এতটাই সুন্দর ছিল, এবং সঙ্গে তার আচার আচরণ, কথা বলার ধরন, এগুলো কিন্তু বেশ ইমপ্রেস করেছিল আমাদের ক্লার্ককে। বেশ, he himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore. ওই যে ক্লার্ক, সে কিন্তু নিজেও এরকম একটু ফ্যাশনের পক্ষপাতী, অর্থাৎ সে একটু ফ্যাশনেবল থাকতে ভালোবাসে, পছন্দ করে। হ্যাঁ, মানে এই শহরে যে কয়েকজন মানুষ একটু ওই ফ্যাশনেবল মানুষ, তাদের মধ্যে সে নিজেকে একজন মনে করে। বাট হি নাও পারসিভড, কিন্তু এখন সে অনুধাবন করতে পারলো বা বুঝতে পারলো হিজ শর্টকামিংস, তার খামতিগুলো। মানে এতদিন পর্যন্ত সে মনে করতো এই এলমোর শহরে যারা একটু ফ্যাশনেবল মানুষ আছে, যারা একটু ড্রেসিং সেন্স যাদের একটু ভালো আছে, তাদের মধ্যে আমিও একজন, এটা মনে করতো। বাট আজকে জিমিকে দেখার পর, জিমির ম্যানার অ্যান্ড ড্রেসিং সেন্স দেখার পর, সে নিজের মধ্যে যে খামতিগুলো আছে সেগুলো বুঝতে পারলো যে না, সত্যি এই শহরের সব থেকে ভালো ফ্যাশনেবল মানুষগুলোর মধ্যে একজন আমি এখনো হয়ে উঠতে পারিনি, আমার এখনো কিছু শর্টকামিংস আছে। কারণ জিমির যে ড্রেসিং সেন্স অ্যান্ড ম্যানার, এটা সত্যি বেশ ইমপ্রেসিভ। বেশ, এরপর কি হচ্ছে দেখা যায়। While trying to figure out Jimmy's manner of tying his phone in hand, he cordially gave information. ওকে, মানে যখন সে বোঝার চেষ্টা করছিল জিমির ফ্যাশন ম্যানারটাকে, তখন হার্দিকভাবেই সে কিন্তু জিমিকে বেশ কিছু ইনফরমেশন বা তথ্য দিচ্ছিল। কারণ জিমি তাকে জিজ্ঞেস করেছিল এই শহরে বিজনেস কেমন চলবে, তো সে কিছু ইনফরমেশন দিচ্ছিল। কি বলছিল? ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। আমার মনে হয় এই লাইনে, মানে এই যে জুতোর লাইনে আপনি ব্যবসা শুরু করতে চলেছেন, সেটা বেশ ভালো বিজনেসই হবে। There was not an exclusive shoe store in the place. এই শহরে জুতোর আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। ওকে, the dry goods and general stores handle them. নরমালি ওই শুকনো খাবার যারা বিক্রি করে এবং জেনারেল স্টোরস, অর্থাৎ যারা 5 রকম মাল মিলিয়ে মিশিয়ে কাইন্ড অফ মুদিখানার দোকানের মতো দোকান যাদের রয়েছে, তারাই এটাকে হ্যান্ডেল করে, অর্থাৎ তারাই কিন্তু এই জুতো বেচার কাজগুলো করে। অর্থাৎ ওদের দোকানই নরমালি পাওয়া যায় জুতো। আলাদা করে পার্টিকুলার জুতোর দোকান বলে কোনো দোকান কিন্তু এই শহরে এখনো তেমন নেই, অর্থাৎ বিজনেসটা আমরা ভালোই চলতে পারে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এই শহরের সমস্ত বিজনেসই মোটামুটি বেশ ভালোই চলে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। আশা করি মিস্টার স্পেন্সার এলমোরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ দেখো, লোকটা কি মনে করে, এলমোরের মতো শহরে যদি স্পেন্সারদের মতো বিজনেসম্যানরা আসতে থাকে, তাহলে এলমোর শহরটা আরো অনেক বেশি পপুলার হবে, লোকজনের সমাগম করবে এবং হোটেল বিজনেসও তাহলে ভালো চলবে। তাহলে সেই কারণে সে কিন্তু একটু স্পেন্সারকে একটু তেল দিয়েই চলছে। হচ্ছে আশা করি স্পেন্সারের মতো ব্যক্তি এই শহরে, এলমোর শহরে স্টে করবেন, থাকবেন, বিজনেস করবেন। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন। তিনি এই শহরটাকে বেশ মনোরম শহর হিসেবে নিশ্চয়ই দেখবেন, টু লিভ ইন, বসবাসের জন্য, অ্যান্ড দ্য পিপল ভেরি সোসাইবল, এবং এখানকার মানুষ কিন্তু বেশ সামাজিক। দেখো, ব্যাপার হলো মানুষ সামাজিক নাকি অন্য কিছু, তাতে জিমির এখন কিছু যায় আসে না। কারণ জিমির যেখানে মনটা আটকে গেছে, এই শহরে ব্যবসা কতটা ভালো চললো বা কতটা খারাপ চললো, তাতেও হয়তো জিমির এখন সেইভাবে আসে যায় না। কারণ জিমি এই শহরে এখন থাকতে চায় একজনের জন্য, দ্যাট ইজ অ্যানাবেল অ্যাডামস। তাকে তার ভালো লেগে গেছে, তাই এই শহরে কিভাবে থাকা যায় তার প্ল্যান করতে লাগলো জিমি। কারণ এই শহরে থাকলে তবেই না অ্যানাবেল অ্যাডামসে আরো কাছে পৌঁছানো যাবে, তবেই না তাকে নিজের করে পাওয়া যাবে। ভালোবাসাকে তো গ্রহণ করতে হয়, সেখান থেকে পালিয়ে গেলে হয় না, দায়িত্ব নিতে হয়। জিমি কিন্তু সেটাই দেখাবে যে দায়িত্ব নিয়ে ভালোবাসাকে গ্রহণ করতে হয়, তাই সেটারই চেষ্টা কিন্তু গ্রহণ করতে লাগলো জিমি। বেশ, Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. Mr. Spencer তখন ভাবলো যে এই শহরে তিনি কিছুদিন থাকবেন এবং শহরের বাজারের পরিস্থিতিটা তিনি একবার দেখবেন। No, the clerk need not call the boy. তিনি বলেন, ক্লার্ককে বলেন, না বয় ডাকার প্রয়োজন নেই। He would carry up his suitcase himself. It was rather heavy. তিনি নিজের সুটকেসটা নিজেই নিয়ে যাবেন, কারণ এটা একটু ভারী। দেখো, যিনি কিন্তু জীবনেও কোনোদিন কারো হাতে তার ওই স্পেশাল টুলসের যে সুটকেস, সেটা কিন্তু কারো হাতে দেয়নি, নেভার এভার।
একটা কথা মনে রাখবে, কারোর হাতে স্পর্শ করতে দেয়নি জিমি, কখনো না। তাই এখনো কিন্তু জিমি বললো যে না, বয়টাকে টাকার দরকার নেই, আমি নিজেই আমার সুটকেসটা নিয়ে যাবো, কারণ এটা ভারী, বেশ ভারী। মিস্টার র্যালফ স্পেন্সার, অর্থাৎ র্যালফ ডি স্পেন্সার, দ্য ফনিক্স দ্যাট অ্যারাউজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন অ্যাসেস। মিস্টার র্যালফ ডি স্পেন্সার হলো সেই ফিনিক্স পাখি যে তার নিজের ছাই থেকে উঠে এসেছে। এই ফিনিক্সের একটু গল্প আছে তোমাদের বলি। অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি, মানে গ্রিক মাইথোলজি, ফিনিক্স হলো এক ধরনের পাখি যে নিজেই নিজেকে নিজের আগুনে পুড়িয়ে ফেলে। অর্থাৎ এর যখন একটা বয়স হয়, সেই বয়সে এ নিজেই নিজেকে ভস্য করে তোলে। এর কিন্তু মৃত্যু নেয়, এ স্বেচ্ছা মৃত্যুবরণ করে এবং সেই ছাই থেকে এক ইয়ং ফিনিক্সের জন্ম নেয়, নতুন ফিনিক্সের জন্ম নেয়, নব যৌবনে ফিনিক্সের জন্ম নেয়। লেখক কিন্তু সেই কারণে মিস্টার র্যালফ ডি স্পেন্সারকে ফিনিক্স বললেন, কারণ র্যালফ ডি স্পেন্সারের আবির্ভাব ঘটেছে জিমি ভ্যালেন্টাইনের অ্যাসেস বা ছাই থেকে। জিমি ভ্যালেন্টাইনের মৃত্যু ঘটে গেছে। জিমি ভ্যালেন্টাইন দ্য বাগলার, জিমি ভ্যালেন্টাইন দ্য রবার, তার কিন্তু মৃত্যু ঘটেছে, অর্থাৎ চোর জিমির মৃত্যু ঘটেছে। এখন কিন্তু জন্ম নিয়েছে প্রেমিক র্যালফ ডি স্পেন্সার, প্রেমিক কাম বিজনেসম্যানও বলতে পারি আমরা, ব্যবসায়ী। অর্থাৎ এখন কিন্তু আমরা জিমিকে আর চিনি না, এখন আমরা কাকে চিনি? র্যালফ ডি স্পেন্সার, হু ইজ আ বিজনেসম্যান অ্যান্ড অলসো আ লাভার অফ অ্যানাবেল অ্যাডামস। তাহলে নতুন করে জন্ম নিল জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে র্যালফ ডি স্পেন্সার। এখান থেকেই গল্পের সেকেন্ড প্লট শুরু হচ্ছে। ওকে, বেশ। তাহলে নতুন ভাবে জন্ম নিল কিন্তু আমাদের র্যালফ ডি স্পেন্সার। Ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. তাহলে জিমি এই যে ছায়ে পরিণত হলো, জিমি যেটা ছায়ে পরিণত হলো, সেই ছাইটা কিসের দ্বারা হলো গো? সেই ছাইটা হয়েছে দেখো, a sudden and alternative attack of love, ভালোবাসার আক্রমণ। ইয়েস, ভালোবাসা এতটাই ক্ষমতা ধারণ করে যদি সেটা প্রকৃত ভালোবাসা হয়। দেখো, জিমি সেই দিনের চোর জিমি আজ পরিণত হলো কিসে? একজন প্রসপার্ড বিজনেসম্যান, অর্থাৎ উন্নতি সাধনকারী, একজন উন্নত বা বলতে পারো আ সাকসেসফুল বিজনেসম্যানে। তাহলে এই যে পরিবর্তন জিমির মধ্যে এলো কিসের কারণে? এই পরিবর্তন এলো কিন্তু শুধুমাত্র ভালোবাসার উপস্থিতির কারণে। প্রেম বা ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। ভালোবাসা যেমন একটা মানুষকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, আবার ভালোবাসাই একটা মানুষকে চারিদিক দিয়ে ধ্বংস করে দিতে পারে। কিন্তু জিমির জীবনে কি ঘটলো? জিমির জীবনে ধ্বংস নয়, উন্নতি ঘটলো। ভালোবাসা তাকে চোর জিমি থেকে বিজনেসম্যান র্যালফ ডি স্পেন্সারে পরিণত করলো। প্রেম পারে না, ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। শুধু তুমি তাকে কোন হিসাবে গ্রহণ করছো সেটাই হচ্ছে ব্যাপার। ছাত্র জীবনে প্রেম বা ভালোবাসা যে সব সময় সেটা খারাপের কারণ হয় তা নয়, ডিপেন্ড করছে তুমি তাকে কিভাবে ট্রিট করছো। সেটাকে যদি তুমি প্রকৃত উপাসনার মতন করে ট্রিট করো, তোমার জীবনে সত্যি উন্নতি আসতে বাধ্য, যেটা জিমির জীবনে এলো। তাহলে ভালোবাসার হঠাৎ আক্রমণ সেদিনের আনরোমান্টিক জিমি ভ্যালেন্টাইনকে আজকের রোমান্টিক র্যালফ ডি স্পেন্সারে পরিণত করলো। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে কি করলো? একটা জুতোর দোকান করলো এবং নিশ্চিত করলো গুড রান অফ ট্রেড, ভালো বিজনেস, অর্থাৎ তার দোকান বেশ ভালো চলতে লাগলো। ব্যবসা এখন কিন্তু দুর্দান্ত চলছে তার। ওকে, তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম এই অবধি, অর্থাৎ পার্ট 2-তে আমরা দেখতে পেলাম জিমি ভ্যালেন্টাইন থেকে র্যালফ ডি স্পেন্সারে পরিবর্তন এবং একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে র্যালফ ডি স্পেন্সার কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো এলমোর শহরে।